বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি এসএসসি পরীক্ষার্থী 2025 সালে তোমরা যারা, তাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল দিনাজপুর বোর্ড 2023 সালে। আর প্রশ্নটি হলো তোমাদের সাধারণ গণিত বইয়ের 16তম অধ্যায়ের পরিমিতি থেকে। প্রশ্নটি একটু যদি পড়ে শুনেই তোমাদের। উদ্দীপক হিসেবে ছিল লোহার তৈরি একটি নিরেট ঘনকাকৃতি বস্তুর আয়তন 343 ঘন সেন্টিমিটার। বস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপে পরিণত করা হলো। ফাঁপা পাইপটির ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 6 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই হলো উদ্দীপক। ক প্রশ্ন হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ক প্রশ্নটি কিন্তু উদ্দীপক ছাড়া। বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 4√3 বর্গ সেন্টিমিটার হয় তাহলে ওই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে। খ প্রশ্ন হলো ঘনকাকৃতি বস্তুটির একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। গ প্রশ্ন হলো ফাঁপা পাইপটির উচ্চতা নির্ণয় করো। এই হলো প্রশ্ন। তো আমরা শুরু করি ক প্রশ্ন থেকে। ক প্রশ্ন বলছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমত তোমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজ কী, সমবাহু ত্রিভুজ কাকে বলে। আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত আমরা জানি না। আমরা ধরে নিব বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। ক প্রশ্ন, ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। আমরা ধরে নিলাম যে ওই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয়, সমবাহু ত্রিভুজের আর কি, ওই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, সূত্র আমরা জানি √3/4। বাহুর দৈর্ঘ্য যত হয় তত স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। এখানে একটা বর্ডার দেই প্রশ্নগুলোতে। আচ্ছা, তো বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হতো তাহলে আমরা লিখতাম √3/4 5 স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য যদি x সেন্টিমিটার হতো তাহলে আমরা লিখতাম √3/4 x স্কোয়ার বর্গ সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য যত হবে এখানে তত স্কোয়ার, এক কথায় শেষ। তো এই হচ্ছে বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমরা কেন ক্ষেত্রফল বের করলাম? এই কারণেই ক্ষেত্রফল বের করলাম, প্রশ্নের মধ্যে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 4√3 বর্গ সেন্টিমিটার। এই কারণে কিন্তু আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করলাম। যদি প্রশ্নের মধ্যে যদি তোমার বলতো যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা পরিসীমা বের করতাম এখান থেকে। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, যেহেতু সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে, এই কারণে কিন্তু মূলত আমরা ওই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করলাম। যে বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয় তাহলে ওই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমরা পাইলাম ওই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, আর ওরা বলছে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 4√3 বর্গ সেন্টিমিটার। ওরা বলতে প্রশ্ন বলছে ওই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি শর্ত অনুযায়ী এইটা সমান 4√3 লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। এই কারণে আমরা লিখব শর্তানুযায়ী √3/4 a স্কোয়ার ইকুয়াল 4√3। বা আমাদের দরকার কিন্তু এখান থেকে এর মান বের করা, এখান থেকে আমরা এর মান পেয়ে যাব কিন্তু। আচ্ছা, তো এখন কি করতে হবে? বা a স্কোয়ার ইকুয়াল, এদিকের 4 হলো নিচের সংখ্যা, ওইদিকের 4√3 হলো উপরের সংখ্যা। এদিকের নিচের সংখ্যা ওইদিকের উপরের সংখ্যা গুণ করা যায়। 4 আর 4 গুণ করলে 4 4 16। অথবা তুমি যদি এইভাবে রেখে দাও, পরের লাইনে গুণ করে দিবা তাও হবে।
তাহলে তোমরা বুঝতে পারবা যে এটার সাথে এটা গুণ আর √3টা নিচে আসবে, √3 নিচে আসবে। এই কাজটাকে তুমি এইভাবেও করতে পারো, আলাদা করে দেখাচ্ছি তোমাদেরকে যে a² ইকুয়াল তুমি লিখতে পারো এই a² এবং √3/4 এই দুইটা জিনিস কিন্তু পরস্পর কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এই দুইটার মধ্যে একটাকে যদি আমরা মানে এখানে কিন্তু এটা হলো সহগ হিসাবে আছে √3/4 আর কিন্তু এখানে চলক হিসাবে আছে। তো যাই হোক আর কি এই √3/4 এবং a² পরস্পর গুণ অবস্থায় আছে। তো এই দুইটার মধ্যে যদি আমরা a²কে বামে রাখি তাহলে বাকিটা √3/4 ওইদিকে গেলে ডান দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4√3 উপরে আর √3/4 নিচে, √3/4 নিচে আসবে। তখন আমরা লিখতে পারবো কি উপরেরটা ঠিক থাকবে গুণ চিহ্ন দিয়ে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 4 উপরে যাবে, √3টা নিচে আসবে। তাও দেখো এইটা কি হলো, এই যে 4√3 × 4, 4√3 × 4 নিচে হলো √3, ওই একই হিসাব আর কি। তো যাক, এটা আমি বোঝানোর জন্য লিখছিলাম তোমাদেরকে, এটাকে আমি মুছে ফেললাম। এখন আমরা ক্যালকুলেশন করব। a² ইকুয়াল এই √3 উপরে √3 নিচে √3 কেটে দেওয়া যায়, কেটে দিলাম। তো 4 আর 4 গুণ করলে কত হবে, 16 বা আমাদের দরকার কিন্তু a এর মান, a ইকুয়াল স্কোয়ার ডান দিকে গেলে কি হবে, রুট হবে, বা a ইকুয়াল তাহলে 16 বর্গমূল কত, 4 এই যে এর মান পাইলাম 4, অর্থাৎ আমরা কি পাইলাম, ওই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পাইলাম আমরা 4 সেন্টিমিটার। এখন আমরা বলতে পারবো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। চাইছে কি তোমার কাছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম যে ওই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। নিচে লিখে দিবা অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এইটাই হলো অ্যান্সার। ব্যাস, তো আশা করি সবাই বুঝতে পারছো তোমরা। এখন নেক্সট কোশ্চেন খতে চলে যাব। তো এটা মুছে ফেলি। খ প্রশ্ন ছিল ঘনকাকৃতি বস্তুটির একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখন এখানে কিন্তু কি বলছে, একটি ঘনকের কথা বলছে। ঘনকাকৃতি মানে আকৃতিটা হচ্ছে কিসের, ঘনকের আকৃতি, তার মানে ঘনক। এখন তোমাদেরকে জানতে হবে ঘনকটা কি জিনিস, ঘনকের আকার আকৃতি কেমন হয়। ঘনক হলো যে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি সমান, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে যদি বলি যে আমরা ছোটোবেলায় ওই যে খেলছি, তোমরাও খেলো অনেকেই হয়তো, যে ছক্কা, ওই যে কি বলে ওটাকে, লুডু খেলি যে আমরা, ওই যে ছক্কা দেখবা যে ওইটা কি মানে 4টা তল বা পৃষ্ঠ আছে সব দিকে সমান, বা ওই যে বাচ্চারা খেলনা হিসেবে ব্যবহার করে যে কিউবিক, ওটার যে ওটা প্রত্যেকটাই হলো কি এক একটা ঘনক, মানে হচ্ছে কি যে 4টা বাহুই সমান, 4টা বাহুই সমান, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। এখানে যে তল আছে, তলগুলো কয়টা তল আছে, 1 2 3 4 5 6টা তল আছে, 6টা তল বা পৃষ্ঠ আছে, এরা 6টি হলো সমান। মানে এই ধরনের আকৃতি হলো ঘনক। এখন এই ঘনকের কথা বলছে যে ঘনকাকৃতি বস্তুটির একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এই ঘনকাকৃতি বস্তুটির একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই খ প্রশ্নের উত্তর শুরুর আগে তোমাকে আগে ওই উদ্দীপক ভালোভাবে পড়তে হবে। কি বলছে, লোহার তৈরি একটি নিরেট ঘনকাকৃতি বস্তুর আয়তন। নিরেট কথাটা বলা আছে এই কারণেই যে ওইটার ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই আর কি, এই জন্য নিরেট ঘনকাকৃতি বস্তুর কথা বলছে, যে তার আয়তন হচ্ছে 343 ঘন সেন্টিমিটার।
আয়তন হলো 343 ঘন সেন্টিমিটার। বস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপে পরিণত করা হলো। এটা কিন্তু পরের কথা, এটা হলো গ প্রশ্নের রিলেটেড। আমরা খ প্রশ্নের উত্তরের জন্য আমরা প্রথম লাইনটা ভালো করে বুঝবো। লোহার তৈরি একটি নিরেট ঘনকাকৃতি বস্তুর আয়তন 343 ঘন সেন্টিমিটার, আয়তন দেওয়া আছে। এখন ওই ঘনকাকৃতি ওই ঘনকটির কিন্তু আমরা দৈর্ঘ্য জানি না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তো দৈর্ঘ্য আমরা জানি না। তো আমরা ধরে নিব যে বা মনে করি ঘনকাকৃতি বস্তুটির বাহুর দৈর্ঘ্য খ, ধরি ঘনকাকৃতি বস্তুটির বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, এটাও ধরলাম আমরা এ সেন্টিমিটার। তো এখন যেহেতু আয়তন দেওয়া আছে, বস্তুটির কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 343 ঘন সেন্টিমিটার। তো একটি ঘনকাকৃতি বস্তুর বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, তাহলে তার আয়তনটা কত হবে? আয়তন কিন্তু আমরা যদি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে যেহেতু বস্তুটি হলো একটি ঘনক, আর প্রথমেই আমি বললাম যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান, তো বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, তার মানে কি এর প্রস্থ এবং উচ্চতা দুটোই এ সেন্টিমিটার করে হবে। এই কারণে এই ঘনকাকৃতি বস্তুটির আয়তন হবে এ কিউব, মানে আয়তন এটা লেখার প্রয়োজন হয় না, আমি বোঝানোর জন্য লিখতেছি। ঘনকের আয়তন বা ঘনবস্তুর আয়তন হচ্ছে এ ইন্টু এ। যদি ঘনবস্তুটির বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তিনোটাই কিন্তু সমান। এই কারণে এইভাবে, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে কি এ কিউব ঘন সেন্টিমিটার। একক যদি সেন্টিমিটার হয় তাহলে লিখতে হবে ঘন সেন্টিমিটার, একক যদি মিটার হয় তাহলে লিখতে হবে ঘন মিটার, এই আর কি। তো যাই হোক, এখন কথা হলো যে আমরা লিখব যে ঘনকাকৃতি বস্তুটির বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, তাহলে ওই ঘনকাকৃতি বস্তুটির আয়তন কত হবে? এ কিউব ঘন সেন্টিমিটার হবে, তাই তো? আমরা ওইটাই লিখব যে অতএব ঘনকাকৃতি বস্তুটির আয়তন ইকুয়াল এ কিউব ঘন সেন্টিমিটার। আমরা পাইলাম ওই ঘনকাকৃতি বস্তুটির আয়তন এ কিউব ঘন সেন্টিমিটার। ওরা বলছে, মানে প্রশ্নে বলছে, উদ্দীপকে বলছে ওই ঘনকাকৃতি বস্তুটির আয়তন হলো 343 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি শর্তানুযায়ী এটার সমান ওইটা লিখতে পারবো না? আমরা পাইলাম ওই ঘনকাকৃতি বস্তুটির আয়তন এ কিউব ঘন সেন্টিমিটার, এ পাওয়ার 3 ঘন সেন্টিমিটার। আর উদ্দীপকে বলছে ওই যেইটার আমরা এ কিউব ঘন সেন্টিমিটার পাইলাম বাহুর দৈর্ঘ্য এ ধরে, ওইটারই হলো আয়তন, উদ্দীপকে বলছে 343 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারবো, শর্তানুযায়ী এ কিউব ইকুয়াল 343। এখানে কিন্তু একক লেখা যাবে না। আচ্ছা, এখন এখান থেকে কিন্তু আমাদের এর মান দরকার, মানে ওই ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমরা বের করব, যে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো এখন আমরা এটা থেকে লিখতে পারি এ ইকুয়াল, এই পাওয়ার 3টাকে ডানে নিয়ে গেলে কি হয়? পাওয়ার 3টাকে ডানে নিয়ে গেলে হয় এরকম 1/3, এইটা হয়। তো এখন বিষয়টা হলো যে তোমাকে এই 1/3, এই 3টাকে কাটানোর জন্য এই 343 কোন সংখ্যার পাওয়ার 3 করলে 343 মিলবে, 343 মিলবে। মানে এই সংখ্যাটাকে, এই 343 এই সংখ্যাটিকে যদি আমরা কিউব করতে পারি, তাহলে ওই কিউব এবং এই কিউব কিন্তু কাটা যাবে। এই কারণে আমরা কিউব করব। আমরা দেখব যে কোন সংখ্যার উপরে কিউব করলে 343 হয়। আমরা যদি একটু ক্যালকুলেটরের হেল্প নেই, 7 7 49, 7 49, মানে 7 পাওয়ার যদি 3 করি,
তাহলে কত হবে 343। 7 পাওয়ার 3 করব আমরা, 7 পাওয়ার 3 এটা করলাম, বাইরের পাওয়ার 1/3 থাকলো। এখন এই পাওয়ারে যদি গুণ করি আমরা, অর্থাৎ 3 × 1/3 যদি গুণ করি তাহলে এই 3 দুইটা কিন্তু কাটা যাবে। এই কারণে এই কাজটা করলাম আমরা, মানে 7 পাওয়ার 3 করলাম, মানে কোন সংখ্যার পাওয়ার 3 করলে 343 হবে, 7-এর পাওয়ার 3 করলে 343 হবে। এখন তার মানে আমরা a সমান লিখতে পারবো 7, কারণ এই 3 তো কাটা গেল, a পাওয়ার 7 থাকলো। আচ্ছা, এইটাকে তুমি যদি এই যে a পাওয়ার 3টা ডানে, পাওয়ার 3 ডানে গেলে হয় 1/3, তো এটা যদি এইভাবে বুঝতে অসুবিধা হয়, তুমি যদি এইভাবেও করতে চাও করতে পারো, যে পাওয়ার 3টাকে তুমি ভিনিশ করার ব্যবস্থা করতে চাও, তাহলে কোন সংখ্যার পাওয়ার 3 করতে হবে, কোন সংখ্যার পাওয়ার 3 করলে 343 হবে, ওই একই ব্যাপার। 7 পাওয়ার 3 করলে 343 হবে। উভয় দিকে যদি সূচকের নিয়মে উভয় দিকে যদি পাওয়ার একই হয়, তাহলে বাম দিকের ভিত্তি ইকুয়াল ডান দিকের ভিত্তি লেখা যায়, অর্থাৎ a = 7। তুমি এইভাবেও লিখতে পারো, আমি যেভাবে করলাম এইভাবেও করতে পারো, অসুবিধা নাই। তো এখন এর মান আমরা পাই গেলাম, অর্থাৎ আমরা কি পাইলাম, আমরা কিন্তু ওই ঘনকটির বাহুর দৈর্ঘ্য পাইলাম 7 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার পাইলাম। প্রশ্ন ছিল যে ঘনকাকৃতি বস্তুটির একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমি আপাতত এইটুকু মুছে দিচ্ছি। আমরা পাইলাম ওই ঘনকটির বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। আচ্ছা, এখন লক্ষ্য করো তোমরা যে একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য চাইছে, কিন্তু একটি পৃষ্ঠ বা একটি তল বা পৃষ্ঠ একই জিনিস। আচ্ছা, আমি প্রথমে কি বলছিলাম যে ঘনকের আকৃতি মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিন্তু সমান, অর্থাৎ ওই ঘনকটিতে যে 6টি তল ছিল, ওই 6টি তল কিন্তু একই। তার মধ্যে 6টি তলের মধ্যে যদি তোমাদের বোঝানোর জন্য আমি একটি তল যদি আঁকি, একটি তলের চিত্র যদি আঁকি, আমি মনে করো এই একটা তল আমি আঁকলাম, এই একটা তল আঁকলাম, 6টার মধ্যে এই একটা তল বা এই একটা পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য চাইছে। এই যে এই কর্ণটা কত হবে? আচ্ছা, এই যে এটা তো ছিল এ ধরে নিয়েছিলাম আমরা, আর এই বাহুর দৈর্ঘ্য তো আমরা পাইলাম কত, 7 সেন্টিমিটার পাইছি, 7 সেন্টিমিটার পাইছি। তার মানে কি যে বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে প্রত্যেকটাই 7 সেন্টিমিটার করে। আচ্ছা, তো এটা কিন্তু সমকোণ, মানে ঘনকের আকৃতির যে পৃষ্ঠ বা তলগুলা এরা হচ্ছে কিন্তু বর্গাকার, তাহলে বর্গাকার, এখন ওই বর্গক্ষেত্রে যাইতে হবে। বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ কি সমকোণ, বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ কি সমকোণ, তো এইটা সমকোণ। আচ্ছা, আমি যদি এখন এই অংশটুকু যদি মুছে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, বাহুগুলোর দৈর্ঘ্য পাইছিলাম, দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম আমরা এ, তার মানে এটাও এ ছিল, এটাও এ ছিল। আচ্ছা, এর বাহুর মান তো 7 সেন্টিমিটার পাইছি, এটা পরে আসতেছি, মানে তোমাদের আমি এটা আসলে লিখলাম কি জন্য, তোমাদের সূত্রটা যে আছে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হলো √2a, কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হলো √2a, মানে ওই ঘনকটির একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য সমান কিন্তু আমরা লিখব √2a, সূত্র এটা। তো এই সূত্রটা কিভাবে আসলো আমি সেটাই বোঝাচ্ছি আর কি। তো বাহুর দৈর্ঘ্য a ছিল, তো এখন যেহেতু এটা সমকোণী ত্রিভুজের এই দুইটা হচ্ছে একটা লম্ব একটা ভূমি, আর এই বাহুটা কি অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একটু সময় দাও আমাকে, শুধু বুঝাই তোমাদের জিনিসটা, তাহলে ভালো লাগবে। তো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, আচ্ছা লম্ব যদি এটাকে মনে করো তাহলে a স্কয়ার, ভূমি এটা a, তার মানে কত হলো 2a স্কয়ার। আমাদের দরকার কিন্তু এই বাহুটা, অতিভুজ দরকার, তাহলে অতিভুজ সমান কি হবে, অতিভুজ স্কয়ার ডানে গেলে √2a স্কয়ার হবে,
তার মানে কি এই স্কোয়ারটা রুটের বাইরে যাবে, মানে 2 রুটের ভিতরেই থাকতেছে। আর যেহেতু এর উপরে স্কোয়ার আছে, এই কারণে এই স্কোয়ার এবং রুটের কারণে স্কোয়ার এবং রুট কাটা যায়, মানে এই রুট 2 এর উপরেও আছে, আবার কি এই স্কোয়ারের উপরেও আছে। তো এই স্কোয়ারের উপর যখন রুট থাকে তখন স্কোয়ার রুট কিন্তু কেটে দেওয়া যায়। তার মানে এটা রুট থেকে বাইরে আসলো, মানে রুট মুক্ত হলো, কিন্তু 2টা রুট মুক্ত হইতে পারলো না, ও ভিতরেই থাকলো, অর্থাৎ রুট 2a। এখান থেকেই এই সূত্রটা আসছে, রুট 2a। ওই ঘনকটির একটি পৃষ্ঠের বা একটি তলের কর্ণের দৈর্ঘ্য হবে রুট 2a। এ বলতে এখন যেহেতু আমরা এখানে কি বাহুর দৈর্ঘ্য 7 পেয়ে গেছি আমরা, তো এখানে যদি এখন তুমি 7 লেখো, 7, তার মানে এই জায়গাটাতে বসবে এখন কি 7 রুট 2 ইন্টু 7। এই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা লিখি পরের কাজ, যে পর্যন্ত আমরা থেমে গেছিলাম, যে আমরা ওই ঘনকটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছিলাম 7 সেন্টিমিটার, চাইছে একটি পৃষ্ঠের ঘনকটির একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে। ঘনকাকৃতি বস্তুটির একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য মানে রুট 2a ইকুয়াল রুট 2 ইন্টু a মানে হলো 7, অর্থাৎ কি 7 রুট 2। এই হলো অ্যান্সার। একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য 7 রুট 2 সেন্টিমিটার। তুমি চাইলে রুট 2 7 রুট 2 ক্যালকুলেটরে মানে পয়েন্ট আসবে আর কি, দশমিক আসবে, সেভাবেও লিখতে পারো অথবা এভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। অতএব ঘনকাকৃতি বস্তুটির কর্ণের দৈর্ঘ্য 7 রুট 2 সেন্টিমিটার। এইটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা খর অ্যান্সার সমাধান বুঝতে পেরে গেছো। এখন পরের প্রশ্ন অর্থাৎ গতে চলে যাই, এটাকে মুছে ফেলি। গ প্রশ্ন ছিল ফাঁপা পাইপটির উচ্চতা নির্ণয় করো। ফাঁপা পাইপটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এখন গ প্রশ্নের উত্তর খোঁজার জন্য তোমাকে উদ্দীপক পড়তে হবে দ্বিতীয় লাইনটি। প্রথম লাইনটি ছিল ক্ষয়ের জন্য, আর দ্বিতীয় লাইনটি হচ্ছে গয়ের জন্য। বলছে কি বস্তুটিকে গলিয়ে, মানে ওই ঘনকাকৃতি বস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপে পরিণত করা হলো। ওই যে লোহার তৈরি একটি নিরেট ঘনকাকৃতি বস্তু ছিল, ওইটাকে এখন গলিয়ে মানে তাপ দিয়ে গলিয়ে কি করা হলো, একটা ফাঁপা পাইপে পরিণত করা হলো। ফাঁপা পাইপ, তোমরা তো পাইপ জানো, পাইপ তো জানো, এই যে পাইপ ভিতরের অংশটা কিন্তু ভিতরে কিন্তু ফাঁপা। হাতে রাখা, খুব ভালো ছবি আঁকতে পারি না আমি। এই হচ্ছে পাইপ আর কি, মানে এটা হলো লোহা, এই লোহা আর কি। তো ভিতরের অংশটা এটা হলো ফাঁকা। এরকম একটা ফাঁপা পাইপে পরিণত করা হলো। ফাঁপা পাইপটির ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 6 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমি যদি তোমাদের বোঝানোর জন্য আমি পাইপের একটা প্রান্তকে নিয়ে যদি বুঝাই, মনে করো এই হচ্ছে পাইপের একটা মুখ আর কি, একটা প্রান্ত। তো পাইপ এরকম, তো এখানে বলছে ভিতরের ও বাইরের ব্যাস তো তোমরা জানো, এটা হলো ভিতরের, মানে এই যে বৃত্তাকার অংশটা ভিতরের, আর এটা হচ্ছে বাইরের অংশটা। তো ভিতরের ও বাইরের ব্যাস মানে এটাকে যদি আমরা কেন্দ্র মনে করি, তাহলে ভিতরের ও বাইরের ব্যাস তো তোমরা জানো, এই যে এটা হলো ব্যাস, ভিতরের ব্যাস হলো এটা, আর বাইরের ব্যাস এইখান থেকে শুরু করে পুরোটাই সম্পূর্ণটাই, এটা হলো বাইরের ব্যাস সম্পূর্ণটাই। তো ভিতরের ব্যাস মানে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, এই ভিতরের ব্যাস হলো 6 সেন্টিমিটার।
এইটুকুর ব্যাস হলো 6 সেন্টিমিটার। তাহলে এই ব্যাস, ভিতরের ব্যাস যদি 6 সেন্টিমিটার হয়, 6 সেন্টিমিটার হয় এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইখান থেকে এইটুকু কতটুকু হবে? 6কে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। আর বাইরের ব্যাস হলো 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার সম্পূর্ণটা। তো এখন আমরা লিখব যে দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাস, গ, পাইপের ভিতরের ব্যাস, পাইপের ভিতরের ব্যাস, ভিতরের ব্যাস দেওয়া আছে কত? 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আচ্ছা, পাইপের ভিতরের ব্যাস যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ, অতএব পাইপের ভিতরের ব্যাসার্ধ। আচ্ছা, ভিতরের ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি, 6/2 ইকুয়াল 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আচ্ছা, এবং পাইপের বাইরের ব্যাস হলো 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। অতএব পাইপের বাইরের ব্যাসার্ধকে বড় হাতের আর মনে করলাম। তাহলে ব্যাসার্ধ 9/2 সমান কত? 4.5 সেন্টিমিটার। এটা হলো পাইপের বাইরের ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার, ভিতরের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে কি বলা আছে যে ব্যাস শুধু এইটুকুই দেওয়া ছিল, প্রশ্ন করছে তোমার কাছে, চাইছে যে পাইপের উচ্চতা কত, পাইপটির উচ্চতা কত, পাইপের উচ্চতা কত। আচ্ছা, এখন বিষয়টা হলো যে লোহার পাইপের বাইরের আয়তন, আমি যদি পাইপটাকে যদি আমরা এইভাবে চিত্রটা আঁকি, এইভাবে চিত্রটাকে যদি আঁকি এইভাবে, তাহলে হচ্ছে কি যে এইখান থেকে শুরু করে, মানে এই যে পুরোটা সম্পূর্ণটা হলো বাইরের আয়তন। আর এই যে ভিতরের অংশটা, এই যে এটা হলো ভিতরের, আর এটা হচ্ছে বাইরের। আচ্ছা, আমরা যদি বাইরের আয়তন থেকে এই ভিতরের আয়তন, এই যে এটা যদি মাইনাস করি, বাইরের আয়তন থেকে যদি আমরা ভিতরের আয়তন বিয়োগ করি, তাহলে পাইপের লোহার আয়তন পাওয়া যাবে না? অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে ওই পাইপটির ওই ঘনকটির আয়তন ছিল 343 ঘন সেন্টিমিটার, লোহার ওই লোহার ঘনকাকৃতি ওই বস্তুটির আয়তন ছিল 343 ঘন সেন্টিমিটার। তো ওই ঘনকাকৃতি বস্তুটিকে পিটিয়ে গলিয়ে ওর আকার আকৃতি তুমি যেটাই করো না কেন, যেমনই করো না কেন, তার আয়তন কিন্তু 343 ঘন সেন্টিমিটারই থাকবে। এই জন্য এইটা তো একটা লোহার পাইপ তৈরি করা হলো, ওইটাকে গলিয়ে লোহার পাইপ তৈরি করা হলো। এখন বিষয়টা হলো লোহার পাইপ যে তৈরি করা হলো, তো এখানে কিন্তু ভিতরের অংশটা কিন্তু ফাঁকা, আমি চাচ্ছি যে এই ফাঁকা অংশটা বাদ দিয়ে এই পাইপে ব্যবহৃত লোহার আয়তনটা কত হবে। ওরা তো দিয়ে দিছে লোহার ওই নিরেট ওই ঘনকাকৃতি লোহার বস্তুটির আয়তন 343 ঘন সেন্টিমিটার। এখন এই পাইপের আয়তন আমরা নির্ণয় করব, অর্থাৎ পাইপের মানে ব্যবহৃত লোহার আয়তন, মানে ভিতরের ফাঁকা অংশটাতে তো আর লোহা নেই, এই ফাঁকা অংশটা বাদ দিয়ে পাইপে ব্যবহৃত লোহার আয়তনটা আমরা বের করব। এই লোহার আয়তনটা বের করার জন্য এই যে বাইরের আয়তন থেকে তুমি যদি ভিতরের আয়তন মাইনাস করো, তাইলে পাইপে ব্যবহৃত এই যে লোহার আয়তনটা পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো আমার কথাগুলো আমি কি বুঝাইতে চাচ্ছি। তো লক্ষ্য করো, দেখলেই বুঝতে পারবা। এখন আমি লিখব যে পাইপের ভিতরের আয়তন লিখব, আরেকবার পাইপের বাইরের আয়তন লিখব, বের করব। অতএব
অতএব পাইপের ভিতরের আয়তন অতএব পাইপের ভিতরের আয়তন হলো সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে পাইপের ভিতরের আয়তন ঘন সেন্টিমিটার ভিতরের আয়তন, এবং পাইপের মানে ভিতরের আয়তন, ভিতরের ব্যাসার্ধ আমরা আর ধরছি, ছোট হাতের আর ধরছি, আর ভিতরের আয়তন বের করতেছি, এই জন্য ছোট হাতের আর ব্যবহার করছি এখানে। এখন বাইরের আয়তন সূত্র একটাই, শুধু ব্যাসার্ধটা পরিবর্তন হবে, ভিতরের ছোট হাতের আর বাইরের বেলায় আমরা নিব বড় হাতের আর, এই হচ্ছে বিষয়। এবং পাইপের বাইরের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। তো আমি কি বলছিলাম যে বাইরের আয়তন থেকে, পাইপের বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন যদি বিয়োগ করা যায় তাহলে পাইপে ব্যবহৃত লোহার আয়তন পাওয়া যাবে। আমরা এখন ওই কথাটাই লিখব। অতএব পাইপে ব্যবহৃত লোহার আয়তন, এখানে কিন্তু বড় হাতের আর ছোট হাতের আর মান কিন্তু পাইছি আমরা, দেওয়া আছে। তো আমরা মানগুলো পরে বসাবো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। পাইপে ব্যবহৃত লোহার আয়তন ইকুয়াল বাইরের আয়তন পাই আর স্কোয়ার এইচ মাইনাস ভিতরের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এটা হলো বড় হাতের আর, এটা হলো ছোট হাতের আর। এই যে এই এইচ হলো পাইপের উচ্চতা, আমরা এইচ এর মান বের করব, উদ্দেশ্য কিন্তু সেটা। তো এখন দেখো আমরা কি করতে পারি। এখন আমরা কিন্তু বের করলাম পাইপে ব্যবহৃত লোহার আয়তন এত ঘন সেন্টিমিটার। তুমি ইচ্ছা করলে এখানে মান বসাই দিতে পারো, যে পাই এর মান, আর এর মান, এইচ এর মান কিন্তু নাই, ওটা ফাঁকা থাকবে, এটাতেও মান বসাইতে পারো। তো ওইভাবে আমি করলাম না, আমি যেভাবে সুবিধা মনে করি আমি সেভাবে করতেছি, আর এটা করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এইভাবে করলে তোমরা সহজেই জিনিসটা বুঝতে পারবা, এই কারণে। তো আমরা পাইপে ব্যবহৃত লোহার আয়তন বের করলাম, এটা মানে এর মান যা হয় তাই। ওরা বলছে, মানে প্রশ্নে বলছে, উদ্দীপকে বলছে ওই পাইপের লোহার আয়তন হবে ওই, যেহেতু ওই ঘনকটির আয়তন, আমি কি বললাম যে ঘনকটির আয়তন যা ছিল ওই ঘনকটিকে পিটিয়ে করে যেভাবেই মানে যে আকৃতি দাও না কেন তার আয়তন কিন্তু ওই 343 ঘন সেন্টিমিটারই থাকবে। তো যেহেতু পাইপের ব্যবহৃত লোহার আয়তন এত ঘন সেন্টিমিটার, অতএব এত ঘন সেন্টিমিটার সমান আমরা 343 ঘন সেন্টিমিটার লিখতে পারবো। এই জন্য আমরা লিখতে পারি শর্তানুযায়ী। উপরের অংশটুকু মুছে ফেললাম। শর্তানুযায়ী আমরা লিখব যে, আচ্ছা এটা বাকিটা পরে মুছতেছি, মানগুলো লাগবে, ভুলে যেতে পারি। শর্তানুযায়ী আমরা লিখব এইটা পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ, ওটা ছোট হাতের আর, ইকুয়াল 343। আচ্ছা, এখন এটাকে মুছে ফেলি। এরপরে আমরা কি করব, দেখো দুইটা পদ মিলে, অর্থাৎ এখান থেকে পাই আর স্কোয়ার এইচ বড় হাতের আর স্কোয়ার, ছোট হাতের আর স্কোয়ার এইচ, এই দুই জায়গা থেকে এই দুইটা পদ মিলে আমরা কি কমন নিতে পারি, পাই এইচ কমন নিতে পারি। দুইটা মিলে আমরা কমন নিচ্ছি পাই এইচ, থাকলো এখানে কি আর স্কোয়ার মাইনাস বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, ইকুয়াল 343। এটা 43 কিন্তু, বা পাই এইচ ইন্টু আর এর মানগুলো এখন বসাই দিব। বড় হাতের আর এর মান ছিল কত, 4.5, এর উপরে স্কোয়ার,
আর ছোট হাতের আর মানে ভিতরের ব্যাসার্ধ পাইছিলাম আমরা 3, এর উপরে স্কোয়ার ইকুয়াল 343। এখানে আমরা এখন কি করব, পাই এইচ আপাতত এটাকে এইভাবেই রাখি। আর হচ্ছে যে 4.5 স্কোয়ার করলে 4.5 স্কোয়ার করলে কত হচ্ছে, 4.5 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 20.25 মাইনাস 3 উপর স্কোয়ার মানে 3 3 9 ইকুয়াল 343 বা পাই এইচ, এখানে একটা গুণ চিহ্ন ব্যবহার করি, 20.25 মাইনাস 9 ইকুয়াল 11.25 ইকুয়াল 343 বা 11.25 ঠিক লিখছি। আচ্ছা, এখন আমাদের দরকার এইচ এর মান। এইচ ইকুয়াল এই পাই এবং 11.25 এই দুইটার সংখ্যা কি ভাগ হয়ে যাবে, ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। 5 ইন্টু 11.25। এখন আমরা পাইয়ের মানটা বসাই দিব। 343 ডিভাইডেড বাই 3.1416 ইন্টু 11.25 ক্যালকুলেশন করলে কত আসবে, এদিকে যাই পরের লাইনটাকে নিয়ে। তো ক্যালকুলেশন করি একটু। 343 ডিভাইডেড বাই 3.1416 ডিভাইডেড বাই 11.25 ইকুয়াল 9.7048। আমরা লিখতে পারি 9.705। এইচ ইকুয়াল 9.705। এই হলো ওই পাইপের উচ্চতা। আচ্ছা, আমরা এখন শেষে লিখব অতএব পাইপটির উচ্চতা। অতএব পাইপটির উচ্চতা। অতএব পাইপটির উচ্চতা 9.705 সেন্টিমিটার প্রায়। এটাই হলো পাইপের উচ্চতা। তো এই হচ্ছে এই সম্পূর্ণ এই সৃজনশীলের সমাধান। আশা করছি সবাই বুঝতে পেরেছ। তো দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।